আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে আমি গত কয়েকদিন ধরে আপনাদেরকে বলে আসছি যে হঠাৎ যেন একটা রাজনীতিতে অস্বস্তি অস্বস্তি একটা বিষয়। দেখেন, এই অস্বস্তিটার মাঝেই এই গেল সপ্তাহে আমাদের একটা শোতে, একটা লাইভ শোতে হঠাৎ করেই আমাদের নিয়মিত অতিথি, নিয়মিত বিশ্লেষক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী তিনি বলে বসলেন, তিনি জানালেন যে তারা জানেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে একটা তথ্য আছে যে বাংলাদেশে যে এখন যে দ্রব্যমূল্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং নানান রকম অর্থনৈতিক প্রেশার, জ্বালানি তেলের নিয়ে সংকট এবং আস্তে আস্তে এগুলো জনমনে প্রভাব ফেলছে, পাবলিক লাইফস্টাইলে ব্যাঘাত ঘটাচ্ছে, এতে করে মানুষের মধ্যে যে একটা অস্বস্তি বা ক্ষোভ তৈরি হচ্ছে, এইটার সুযোগ নিয়ে কোনো একটা অংশ একটা কোনো অঘটন ঘটাতে পারে, আবার কোনো একটা অঘটন ঘটাতে পারে, এরকম তথ্য ভারতীয় গোয়েন্দাদের কাছে গিয়েছে বলে ভারত থেকে আমরা জানতে পেরেছি। সত্য মিথ্যা বাদ দিই, কিন্তু এরকম একটা আলাপ যে গেছে, এই আলাপটা একেবারে কি উড়িয়ে দেওয়ার মতন। এবং যখন অভিজ্ঞ সাংবাদিকরা এই তথ্য প্রকাশ করেন, সেই সময় আমরা বাংলাদেশের অবস্থা কি দেখছি? আমাদের দেশের অবস্থা হলো, হ্যাঁ, মানুষের মধ্যে অস্বস্তি আছে, মানুষের মধ্যে এখনো অপ্রাপ্তি আছে। এখনো বিএনপি ঘরের মধ্যে অনেকে বলছেন যে সরকারকে যে এখনো লেটার মার্ক দিব বা পাস মার্ক দিব তা তো দূরের কথা, মানে লেটার মার্ক দিব অথবা ফার্স্ট ক্লাস মার্ক দিব, তাকে যে পাস মার্ক দিব এটাই এখনো চিন্তার পর্যায়ে রয়ে গেছে। সরকার নানান ভাবে বলছে, সরকার মুখপাত্ররা বলছে যে 2 মাসে সরকার তার প্রতি মানুষের আস্থা তৈরি করতে পেরেছে। বাট এগুলো সরকারে বসে থাকলে সব সরকারই বলে। ইউনূস সরকারও তো 50 বছর থাকার মতো করে নাকি জনগণ তাকে চায় বলেছে। আওয়ামী লীগ সরকার 40 সাল পর্যন্ত থাকতে চায় বলেছে। এরশাদ সরকারও তাই বলতো। খালেদা জিয়ার সরকার যে 2বার ফেল মেরেছে, আন্দোলনের মুখে পতন হয়েছিল, তারাও বলতো যে জনগণ তাদের সরকারকে চায়। এই জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ কিছু না, গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠের বাস্তবতা। একেবারে চোখ খুলে যদি আপনি মাঠের দিকে তাকান, তাহলে দেখবেন সাধারণ মানুষের মধ্যে মন খুলে হাসি, মন খুলে নিঃশ্বাস, সেই ব্যাপারটা এখনো নাই। এই পরিস্থিতি এই বাংলাদেশের রেয়ার, এই বাংলাদেশে খুবই ব্যতিক্রম। এটা হয়নি এখন পর্যন্ত, আমি দেখি নাই 91 পর। আমরা যদি 91 থেকে ধরে থাকি, ইভেন ধরেন যে একেবারে আপনার 81 সালে এরশাদ যখন সে ক্ষমতা নিল, 82 সালে, সেই এরশাদের ক্ষমতার পরে 1 বছরের মধ্যে গিয়ে কোন আন্দোলন জমিয়ে তোলা যায়নি। বা এরপর 91 বিএনপি সরকারেও আওয়ামী লীগ আন্দোলন করেছে শেষের দিকে, 2 বছর বাদে। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি করেছে সরকারকে একটা সময় দিয়ে। আবার 4 দলীয় জোট সরকারেও আওয়ামী লীগ সময় দিয়েছে বিএনপিকে, সে তার নিজের সংগঠন গুছিয়েছে। 2008-এ এসে বেগম খালেদা একদম ফরমালি ঘোষণা দিয়েছে, সরকারকে সময় দিয়েছেন আওয়ামী লীগ সরকারকে, এবং তিনি তার সাংগঠনিক বছর ঘোষণা করেছিলেন। কিন্তু এবার ব্যতিক্রম। একটা সরকার গঠন হওয়ার মাত্র মাসখানেকের মধ্যে, মাসখানেক পার হতে না হতেই এখানকার এখন কথিত বিরোধী দল, শব্দটা আমাকে উচ্চারণ করতে হচ্ছে, যে কথিত বিরোধী দল তারা এই সরকারের বিরুদ্ধে মাঠে অলরেডি আন্দোলন শুরু করে দিয়েছে। মানে একেবারে এর আগে যেরকম হতো যে হ্যাঁ, সংসদ একটা পর্যায়ে 1-2 বছর যাওয়ার পরে সংসদে এবং রাজপথে আমরা সমান তালে আন্দোলন করব, এই ডায়লগটা তারা এগিয়ে নিয়ে এসছে। সরকারটা আসছে আর তার 1 মাসের মধ্যে জামাত কি করছে না বলেন, এবং তারা এখন আটঘাট বেঁধে নামছে আরো বড় আন্দোলনের লক্ষ্যে, জামাত সহ 11 দল। দেখেন, আমার কাছে একটা খবর আছে, আমি 2টা লাইন সেখান থেকে পড়ে তারপরে বাদ বাকি আপনাদেরকে বলছি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বড় কর্মসূচির দিকে এগুচ্ছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। গণমিছিল, সেমিনার ও লিফলেট বিলির পর, বিভাগীয় শহরগুলোর সমাবেশের পর রাজধানীতে মহাসমাবেশ করতে চাইছে তারা। এর উদ্দেশ্য ক্ষমতাসীনদের উপর রাজনৈতিক চাপ বাড়ানো। এটার অর্থ, আমার কাছে এর অর্থ খুব সুবিধার মনে হয় না। আমি মোটেই এটাকে খুব যে একদম সহজ সরল হিসাবে দেখবো তা মনে করছি না। বহু আগে থেকে একটা কথা প্রচলন আছে না রাজপথে, যে বিএনপি সরকারকে 1 বছর হয়তো টিকে থাকতে দেওয়া হবে। জামাত এবং এনসিপি তারা ইউনূস সরকারের সময় যে শেল্টারটা পেয়েছে, এই শেল্টারটা পেয়ে এবং
সব রকম শেল্টার, মানে তাদেরকে পলিটিক্স করার শেল্টার, দেশ শাসনের শেল্টার, এবং পরে নির্বাচনের সুবিধা লাভের যে শেল্টার, সবকিছু দেওয়ার পরে আজকের এই জায়গায়। এবং তারা হয়তো ভাবতে শুরু করেছে এখন যদি বিএনপিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারি আমরা, এবং যেহেতু বিএনপির মূল যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নাই, এবং এই বিএনপিকে দিয়েই আওয়ামী লীগকে, দুঃখিত, এখনো আওয়ামী লীগকে আটকে রাখার ব্যবস্থাটা জামাত এনসিপি করতে পেরেছে। আওয়ামী লীগকে কিন্তু আটকানোর আইনগত বৈধতাটা বিএনপি দিল, জামাত এনসিপি করাচ্ছে। জামাত এনসিপি ইউনূসকে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছিল। সেই আওয়ামী লীগ নাই মাঠে, জামাত এনসিপি নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে যে তারা এখন বিএনপিকে ঠেলা দিয়ে ফেলে দিবে, তারপরে দেশ রাজ করবে তারা, এবং বিএনপির তখন কিছু আর করার থাকবে না, বিএনপির মুখ বুঝে সহ্য করা ছাড়া। এ না হলে একটা সরকারের, আমি যেদিন কথা বলছি 54-55 দিন যায়, তখন এসে তাদের এই ভাতৃ প্রতিংশ বিরোধী দল, সরকারি দল, তারা সবাই মিলেমিশে চলে, তারা রাজপথে কাছা বেঁধে নেমে যাচ্ছে যে এই সরকারকে চাপে রাখবে। কি চাপে রাখবে? সেই সোকল জুলাই সনদ, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এইসব বাস্তবায়ন করতেই হবে। বিএনপি বারবার বলছে যে আমরা এইসব বিষয়, জামাতের এবং এনসিপির পয়েন্ট হচ্ছে যে ঐকমত্য কমিশনে ঐক্য হয়েছে, সেখানে বিএনপি সাইন করেছে, ফলে বিএনপিকে মানতে হবে। দেখেন, দেশের খ্যাতিমান আইনজীবীরা তারাই বলছেন যে ঐকমত্য কমিশন এবং এই জুলাই সনদের ভিত্তি নেই। ইতিমধ্যে উচ্চ আদালতে রিট করা হয়েছে এই গণভোট নিয়ে, এবং এই ঐকমত্য কমিশনটা যে একটা অগণতান্ত্রিক একচাটিয়া ছিল, দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে হয়নি, মুষ্টিমেয় কয়েকটি দলকে নিয়ে হয়েছে, এবং দেশের বিপুল সংখ্যক বড় জনগোষ্ঠী এটা থেকে বাইরে ছিল, সেইটা নিয়ে বিএনপিও চাল খেলেছে। বিএনপি বলেছে যে আমার ওখানে নোট অফ ডিসেন্ট ছিল, তোমরা এখন যেগুলো বাস্তবায়নের কথা বলছো, এই গণভোট, জুলাই সনদ, জামাত এনসিপি কেন করছে? জামাত এনসিপির কি এটা খুব শুধুই ক্ষমতা দখলের চেষ্টা, নাকি পুরোপুরি রাজনৈতিক, যেটা তারা বলে, জামাতের লোকজন, এনসিপির লোকজন যেটা বিশ্বাস করে যে 24 হয়েছিলই 71-কে ঢেকে ফেলার জন্য, তাহলে এখন আবার কি সেই 71-কে পুরোপুরি মুছে দেওয়ার জন্য তারা জুলাই সনদ এবং এই গণভোট নিয়ে উঠে পড়ে লেগেছে? যে গণভোটের 70% মানুষ ভোট দিয়েছে বলে ঢোল পেটানো হয়, সত্যিকার অর্থে কি বাংলাদেশের 70% মানুষ গণভোটে ভোট দিয়েছে? এইসব তো কেউ মিলাতে পারে না। ভোটেই তো দিতে যায়নি ম্যাক্সিমাম মানুষ, তার মধ্যে থেকে আওয়ামী লীগের লোকজন ভোট দেয়নি, না ভোট দিয়েছে ধরলাম, তাদের হিসাবে 30%। সব যদি একত্রিত করা হয় তাহলে না ভোটের পক্ষেই মানুষের মতামতটা বেশি। আমার ধারণা যতদিন যাবে জামাত এনসিপি যতই জুলাই সনদ এবং এই গণভোট নিয়ে কামড়ে থাকবে, তত মানুষের সামনে তাদের চেহারাটা পরিষ্কার হবে। কারণ মানুষের সার্বিক সেন্টিমেন্ট এই দেশে এই গণভোট এবং জুলাই সনদ বিপক্ষে। কিন্তু এগুলোকেই কাজে লাগিয়ে এখন জামাত এনসিপি কি ক্ষমতার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে? আমি বারবার বলি, আমার ভাবির পোলা সহ জামাত, হেফাজত, চামড়া নাই, হেফাজতে পাকিস্তান, যত দল আছে, এই সরসিনার পীর, মীর, আব্বাসী, গাব্বাসী তো বলেছেই চীনের সাথে সম্পর্ক করতে, রাশিয়া, ভারতের সাথে না। ঠিক আছে, নাস্তিক দেশের সাথে চলবে, ভারতের সাথে না। তো ভালো কথা, ভারতের সাথে একটা কাজ করুক। ভারতের না, নেপাল থেকে তো আমরা বিদ্যুৎ আনতে পারি ফরিদ ভাই, নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনলে সমস্যা কি? আপনার আপত্তি কেন? আমি তো আপত্তি করি নাই, আমি আপত্তি তো করি নাই, আনতেছে তো অলরেডি। আমি আপত্তি করেছি যারা এটা বললো যে ওটা কি ভারতের উপর দিয়ে যাবে, নাকি যে দেশের নাম নিলেন সেখান থেকে পাকিস্তান যাবে বা আমেরিকা যাবে, সেখান থেকে ঘুরে আসবে। না, আমরা বঙ্গোপসাগরের উপর দিয়ে লাইন বসাই দিব প্রয়োজনে, সমস্যা কি? নেপালের দিয়ে ওদিকে আসার পথ আছে তো মনে হয়, নাকি? আরেকটা ভালো কাজ করতে পারেন, চৌথ আসমানে একটা টাওয়ার বসাবেন, ট্রান্সমিটার বসাবেন, এই সেখানে কারেন্ট নিয়ে ওই চৌথ আসমান থেকে বাংলাদেশের আকাশে এসে পড়বে। ভারত ছাড়া বাংলাদেশের মানুষ, বহু আগেই বলেছি, আওয়ামী লীগ থাকতেও বলেছি, এখনো ইংলিশের আমলে বলেছি, এখনো বলি, শুনেন, ভারত ছাড়া ওই পশ্চাৎ দেশ দিয়ে বদবায়ু বেরোনোর মতো বায়ু থাকবে না পেটের ভিতরে, ভাত তো জুটবেই না। বলে গল্প অনেক শোনা যায়, আমি তো বলি তারা বন্ধ করে দেয়। এত ভারত বিরোধিতা, ভারত এত খারাপ প্রতিবেশী আপনার, আপনি যান না সীমান্তে।
আপনি সীমান্তে কাঁটাতারে বেড়ানো ভারত দেয়, আপনিই দেন। ভারত তো আপনাকে ঠেকানোর জন্য, এই বাঙ্গুদের ঠেকানোর জন্য কুমির ছাড়তেছে, সাপ ছাড়তেছে, আপনারাও ছাড়েন। আপনারা সীমান্তে ওয়াল করেন যে যাবো না তোদের এখানে, সীমান্ত বন্ধ করে দেন, ভারতের আকাশপথ বন্ধ করে দেন, তারপরে দেখতাম হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। ভারত কাহা, এই যে তো গল্প করে না ভারত বিরোধী, এই গৌতম দাসেরা একটু, তার মধ্যে একদিকে হলো হিন্দু, যদি একটু গালাগালি দেয় ভারতকে, যদি একটু গালাগালি দেয় বঙ্গবন্ধুকে, তাহলে একটু আগে যদি ঘি গু দিয়ে খায়, পরে একটু আরো কিছু পাবে, মান্না সাল্লাহ পাইতে পারে, সেই জন্য তারা বলে এবং বলবে। কারণ এই দেশে একটা ভালো ব্যবসা আছে এই দেশে। আবার তারে ধরবেন নাই, গৌতম দাসদের যখন ধরবেন ভাই, একলা একলা যখন ধরবেন, তুমি ভাই ভাবে ভারতের বিরুদ্ধে বলো কেন, তুমি ভাই ভাবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলো কেন, তুমি ভাই আওয়ামী লীগের বিরুদ্ধে বলো কেন? ভাই এটা একটা আমাদের কৌশল, আমরা টিকে থাকতে হবে, আমরা সংখ্যালঘু না, তখন কিন্তু এটা বলবো আপনাকে। ওই কৃষ্ণানন্দকে যে ইলেকশনে যে জামাত নমিনেশন দিয়েছিল, জামাত কিন্তু নিজেও জানে যে স্বয়ং কৃষ্ণনন্দী জামাতে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবে না। স্বয়ং কৃষ্ণনন্দী যদি নৌকা মার্কা ভাই ওইখানে আগে ছিল মারতো, স্বয়ং কৃষ্ণনন্দী ওই বিএনপি কে ভোট দিয়েছে কিনা একটু খোঁজ নিয়ে দেখেন, যদি তাকে অনেস্টলি বলতে প্রশ্ন করা যেত। এটা কিন্তু আবার এটা এমন না যেটা আমি জানি, এটা জামাতও জানে। কিন্তু জামাত জানে যে তুমি কৃষ্ণনন্দী, তুমি গৌতম দাস নৌকায় ভোট দাও, তাতে যায় আসে না, সামনে তুমি এগুলা গালি গালা দিবে, তাতেই কাজটা হবে। যেমন মেজর আখতারুজ্জামান, তাকে এত, বাংলাদেশে বিএনপির যে নেতা সবচেয়ে বেশি জামাতের গোষ্ঠী উদ্ধার করেছে, ওনার নাম হচ্ছেন মেজর আখতারুজ্জামান, খালেদা জিয়ার চেয়ারপারসন, বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসন উপদেষ্টা, মানে বিএনপির উপদেষ্টা। তারপর আপনার মুক্তিযোদ্ধা একজন পুরস্কারপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা, এতগুলো পদ তাদের ওটা দরকার ছিল। তার জন্য দেখেন এখন উল্টা করে ওদের গালাগালি করতে শুনেন, কিন্তু আপনি আওয়ামী লীগকে একটা গালি দেন, বিএনপিকে একটা গালি দেন, বিএনপি আপনাকে তালাক দিবে, আওয়ামী লীগ আপনাকে বাইন তালাক দিবে। কিন্তু এত গালাগালি করলো জামাতের, তারপর কেন নিল? উনি নিজেও জানেন যে মেজর আখতারুজ্জামান জামাতে ভোট দেখবা না, দেখে গালাগালি করার জন্যই তাকে রাখবে। জামাতের এটা, এগুলো হচ্ছে কৌশল। আর আপনি যেটা বলেন ভারতের কাছ থেকে তারা সবকিছু বন্ধ করে দেখে না। বাংলাদেশের মানুষ অনেকে আমাকে বলেছে, মানে জামাতপন্থী যারা বিএনপি পন্থী, ভারত ছাড়া কি মানুষ চলতে পারে না, যাদের সাথে ভারত যোগাযোগ নেই? জি, আমি আপনাদের সাথে একমত। ভারত ছাড়া যাতে কি পৃথিবীর মানুষ চলে না? আপনারা ভারত থেকে আনবেন না কিছু, তেল আনা বন্ধ করেন, চাল আনা বন্ধ করেন, একটু ঘোষণা দেন দেখি মুরদ আছে কিনা, মুরদ আছে কিনা বাংলাদেশের শাসকদের, জামাতের মায়ের ভাতারদের মুরদ আছে কিনা, বিএনপি যারা করে তাদের মায়ের ভাতারের মুরদ আছে কিনা, মুখ দিয়ে বলুক যে ভারত থেকে আমরা চাল আনবো না, এই ঘোষণা তারা শুধু দেখ। যদি সেটার মুরদ থাকে, ভাই সেটা বলতে আবার ভুল বুঝবেন না, আমার আবার হাদি মাদি মনে করেন না, কারণ আমাদের জামালপুর সেটা মানে পেট, এখানে সেটা মানে হইলো হিম্মত। এই গৌতম দাসদের বলেন যে ভারত ছাড়া তারা চলবে, এই চিঙ্কুবামদের বলেন তারা ভারত ছাড়া চলবে, এই আমেরিকাতে থাকে সাংঘাতিক ওভার চালক একটা আছে, তাকে বলেন ভারত ছাড়া চলতে, আর একটা ফ্রান্সে আছে, তাকে বলেন ভারত বয়কটের ডাক আরেকবার দিতে। দেখতাম একটু, বলুক না দেখি আদানির কারেন্ট নিবে না, বলুক না দেখি ভারতের চাল নিবে না, বলুক না দেখি ভারতের পেঁয়াজ আর কোনোদিনই কিনবে না, বলুক না দেখি যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, বলুক না দেখি ভারত থেকে শিল্পের কাঁচামাল আনবো না, বলুক না দেখি মুরদ থাকলে যে ভারত ভিসা দিলেও আমরা আর যাবো না। এই মুরদ হবে কি? হবে না। এই ভারত বিরোধিতা, একই সাথে তারা ভারত বিরোধিতা করবে, জজবা পয়দা করবে, পাকিস্তানি পেয়ারা পাকিস্তানি জজবা, আবার ওই তলে তলে ভারত। আপনার মজ্জুর কথা তো মনে আছে মালদ্বীপের, এত না ভারত বিরোধিতা করে সে ক্ষমতায় আসার 1 বছর পরেই কিন্তু নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরে উদ্ধার করেছিল, আমরা জানি। পরে ভারত থেকে খাবার পানি পর্যন্ত নিতে হয়েছে তাকে, অথচ সে ভারত ছাড়া নাকি চলবে। বাংলাদেশকেও দেখেছি ভারত বয়কট, ইন্ডিয়া বয়কট মিছিল করেছে আমার ভাবির পোলারা, বিএনপিরা, জামাতেরা, হেফাজতেরা, সিংহবামেরা মিছিল করেছে ভারত ইন্ডিয়া বয়কট। আমরা 15 দিন না যাইতে দেখছি ভারতের কাছে ডালি পাততে হয়েছে ডিজেলের জন্য। এখন কারেন্ট আবার বকেয়া, মানে যার বাড়ি পাখি খাও, মানে তারই আবার গালি, এগুলো হাস্যকর ব্যাপার। তো এগুলো বাংলাদেশে আমরা রাজনীতি এগুলো দেখছি, আরো দেখবো ভবিষ্যতে এরকম হাস্যকর ঘটনা, দেখতেই থাকবো। তো যারা গল্প করে, ওই যে গৌতম দাসের কথা বলছে, তাকে চৌথ আসমান আগে কারেন্ট নিবে, তারপর সেটা ত্রিভুজের মতো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বানিয়ে বাংলাদেশে ঢাকায় কারেন্ট নিয়ে আসবে। উনি ঠিকই বলেছেন আমাদের এই দর্শক, যে ঠিকই বলছেন
হ্যাঁ, যে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এখন আর এই স্লোগান আর কারো মুখ থেকে বাড়াইতে আমরা দেখি না। কোথায় এখন জামাত? কোথায় বিএনপি এই স্লোগান গুলো দেয়? ভারতের ডিজেল, ভারতের বাস, ভারতের ট্রাক, ভারতের বাইক, ভারতের ফেনসিডিল, ভারতের ওষুধ সারা বাংলাদেশের চলে না। সেই বাংলাদেশ আহা! মানে আমি কি বলবো আর ভাই? আরে ভাই বিএনপির নেতার ঘরের বউয়ের চাদর হইলো ভারতের। তার শাড়ি ভারতের। আপনার বউয়ের আমি নিশ্চিত আপনাদের ২ জনের একজনেরও বউয়ের শাড়ি ভারতের না আমি নিশ্চিত। আমার তো নই। আমারও তো ভারতের দালাল বলে। আজ পর্যন্ত আমার বাচ্চাদের জন্যে, আমার বউ বাচ্চা বোনের জন্য কোনদিন, মায়ের জন্য কোনদিন আমি ইন্ডিয়ান কাপড় কিনে নিয়ে যাই নাই। হ্যাঁ, ইন্ডিয়ান জুতা কিনছিলাম আমার নিজের জন্যে। ইন্ডিয়ান ওষুধ নিয়েছিলাম সবার জন্যে। কোন সন্দেহ নাই এটা। ইন্ডিয়ান ওষুধ ছাড়া আমি কোন কিছু কোনদিনই আমার পরিবারের জন্য ব্যবহার করি নাই। আর যারা আছে তারা শুধু ওষুধ না, ফেনসিডিলও খায়। আমাদের সরিষাবাড়িতে ২ জনকে ৩ জনকে আমি চিনি। যাদের পেশাই ছিল ফেনসিডিল বেচা, ইন্ডিয়ান ফেনসিডিল। তারা সবচেয়ে ভারত বিরোধী। ইন্ডিয়ান ফেনসিডিল বেচা ছিল তাদের পেশা। তারা সবচাইতে বেশি ভারত বিরোধী থাকারই। এরকম হাস্যকর ব্যাপার। তো এই দেশে ভারত বিরোধিতা হচ্ছে ইমানের অঙ্গ। আবার আল্লাহর কাছে না চায় ভারতের কাছে চায়। আমি বুঝতে পারি না এদের কেমন ইমান। এতই যদি আমি ঘৃণা করি মাসুদ ভাইকে, ভূঁইয়া সাহেবকে, তাদের সাথে আমি চলবো কেন? আমি যাব না, তারা ডাকলে আমি যাব না। আরে ভাই এই দেশে মায়ের পেটের ভাই বোনের সাথে ঝগড়া হলে মুখ দেখে না। ঘরের ভিতরে দেয়াল দেয়, উঠানের ভিতরে বেড়া দেয়, বাড়ির বাইরে উঠোনে দেয়াল করে ফেলে, মুখ দেখে না, ওয়াল উঁচু করে করে। তো সে জায়গায় ভারতের এত খারাপ মনে হয়, ভারত এত ভালো, এত মানে আমাদের দেশে ক্ষতি করে, তাহলে সেই দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে কেন? কূটনৈতিক সম্পর্ক বাতিল করুক, দেখি কত মরদ বলুক ভারতের সাথে কূটনৈতিক বাংলাদেশ যেদিন ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে এই দেশে অস্তিত্ব থাকবে। ভারতের যুদ্ধ করতে হবে বাংলাদেশকে আপনি মনে করেছেন? আমার সাথে ১ সপ্তাহ আগে ভারতের কয়েকজনের সাথে কথা হয়েছে। সামরিক ব্যক্তি, বেসামরিকও। তারা যথেষ্ট প্রভাবশালী এবং তারা ভারতের রাজনীতির সম্পর্কে সর যথেষ্ট জ্ঞান রাখেন এবং তারা ভারতের সরকার, যেকোনো সরকার আসুক তাদের প্রভাব থাকে। আমি তাদের বলেছি, আমি রিকোয়েস্ট করেছি, "ভাই আপনারা যাই করেন বাংলাদেশে যুদ্ধ চাপায় দিয়েন না। তাহলে বাংলাদেশের মানুষ না খায় মারা যাবে।" আমাকে কি বলেছে জানেন? "আপনার এই ধরনের বক্তব্য আমরা আরো শুনেছি। আপনি রিকোয়েস্ট করেছেন। বাংলাদেশে তো যুদ্ধ চাপায় দিতে হবে না ভারতকে। জাস্ট আমরা রপ্তানিটা বন্ধ করে দিব। এমনিতে বাংলাদেশের মানুষ মারা যাবে। যুদ্ধ করে ওই ঝুঁকি কেন আমরা নিব?" শুনছেন তো আলাপ। প্রিয় দর্শক আপনি ঠিকই বলেছেন যে ভারতের বিজলি কি, বিদ্যুৎ কি, আমদানি কি হালাল? এটাও চিন্তা করতে হবে। আমি তো যা সত্য তাই বলেছি। আমি যা মনে করি সেইটাই। আচ্ছা, ১ম এ আপনার দর্শকদের আমিও ধন্যবাদ জানাই। তারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনছেন সেই কারণে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার আমি যে বক্তব্য দিয়েছি কোনো প্রশ্নের বিপক্ষে দিয়েছি। কেউ প্রশ্ন করেছেন তার প্রেক্ষিতে বলেছি এবং যেটা আমি নিজে বিশ্বাস করি বা আমি মনে করি সেইটা বলেছি। তো এতে বিতর্ক হওয়ার কোনো কারণ নাই। আমি যেটা বলেছি যে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের এই যে আমাদের ভরাডুবি হলো সেই জন্য আওয়ামী লীগের কোনো দোষ ছিল কিনা? অবশ্যই ছিল। কারণ প্রথমত আপনার একটা জীবন ষড়যন্ত্রের কারণে হয়েছে সেটা তো আমরা সবাই জানি। এখন এটা আরো মুখ্যত হয়েছে। তো আমাদের মধ্যেও কিছু আপনার অপকর্ম আমরা করেছি। যেমন আমি যেটা বলেছি যে আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ চাঁদাবাজিতে মুখ্য হয়ে ওঠেন। বিভিন্ন পদ পদবি বিভিন্ন লোকরে ওনারা দান করেন এবং সেইগুলো অনেক ক্ষেত্রেই চাঁদা দেওয়ার প্রেক্ষিতে দেন। কোনোদিন আওয়ামী লীগের অনুষ্ঠান কোনো কিছুতে আন্দোলনে নাই, কিন্তু তারা পদ পদবি পেয়ে যায়। আর এই যদি না হতো সার্জিস আলম কিংবা হাসনাত, ওরা কিভাবে, সাদিক, ওরা কিভাবে ছাত্রলীগ হলো? যাই হোক, তো এইটা একটা আমার উপলব্ধি যে এই কিছু চাঁদাবাজির কারণে আপনার কেউ কাউকে পদ পদবি দিয়েছেন, এইটা আমাদের একটা দোষ। আর আমি বলেছি যে আমাদের দল জনবিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আমরা সাধারণ যারা, আমাদের শক্তি হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক, তাদের থেকে আমরা যথেষ্ট বিচ্ছিন্ন হয়ে যাই ইন দ্য নেম অফ
সিকিউরিটি, এই এসএসএফ ওরা আমাদের সবাইকে দূরে রাখতো, ধারে কাছে যেতে দিত। এগুলো সত্য। আপনার নেত্রী যদি কোথাও কোনো অনুষ্ঠানে যান, রাজনীতিবিদদের ধারে কাছে আর যাওয়ার কোনো উপায় নাই। আর ওনার সাথে সে গণভবনে গিয়ে দেখা, ওখানে তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। অ্যাপয়েন্টমেন্ট না পাইলে আপনি ঢুকবেন কেমনি, যে আপনি বলবেন কিছু? সুতরাং ইট ইজ অলওয়েজ এ নাইটমেয়ার। এই যে জনবিচ্ছিন্নতা, আমি মনে করি যে সেইটার ফলে বি ওয়ান অফ দ্য রিজন যার ফলে আমরা অনেক ক্ষেত্রে এই অসুবিধায় পড়েছি। তো এটা তো আমি আমার নিজের উপলব্ধি, এবং আমি সেটা শুধু এখন উপলব্ধি না, আমি এইটা তারপরে দেশে যথেষ্ট কি হয়েছে, ওই যে কারচুপি হয়েছে, দুর্নীতি হয়েছে, বিশেষ করে আমাদের প্রজেক্টগুলোতে প্রজেক্ট ডাইরেক্টর যারা নিয়োগ হতো, তারা আপনার প্রজেক্টগুলো ডিলে করতো, ডিলে করলে অ্যাডিশনাল পয়সা পায়। আমি এটা সংসদে তুলেছি, আমি সংসদে বলেছি যে সাউথ কোরিয়াতেও এইরকম প্রজেক্ট অন টাইম কমপ্লিট হতো না। তারপরে তাদের দেশে এক মিলিটারি লোক আসলো, জেনারেল পার্ক, সে একটা আইন করলো, আমি এটা সংসদেও এটা তুলেছি, যে সে আইনটা করলো কি, যে প্রজেক্ট ডাইরেক্টর যদি অন টাইম প্রজেক্ট কমপ্লিট না করতে পারে, তাহলে তার ডিমোশন হবে, প্রয়োজনে তার চাকরি যাবে, কিংবা তার জেল হবে। এবং এই আইনটা কড়াভাবে সে নিয়ন্ত্রিত করে আপনার। এর ফলে হলো কি, সাউথ কোরিয়াতে আর প্রজেক্ট ডিলে হয় না। আমি বলেছি যে বাংলাদেশ শুড ফলো ইট। আমাদের প্রজেক্ট ডাইরেক্টররা ইচ্ছা করে, আমি এখন একটা আপনার কাছে প্রস্তাব দিতে চাই, আমাদের যতগুলো প্রজেক্ট ডাইরেক্টর ছিল, তাদের ওয়েলথ কি হয়েছে সেইটা নিয়ে একটা হোয়াইট পেপার পাবলিশ করা হয়। আমাদের অনেকগুলো প্রজেক্টের মূল আপনার প্রজেক্ট ডিরেক্টর অনেকেই ছিলেন আপনার আমাদের সামরিক বাহিনীর লোকেরা। হ্যাঁ, আপনার আমাদের যত প্রজেক্ট, ডাজ নট ম্যাটার হু ইট ইজ, প্রত্যেকের উপরে একটা ইনভেস্টিগেশন হোক, হয়ে তারা কিভাবে সম্পদ আহরণ করেছেন তার একটা, তাহলে টের পাবেন কোথায় টাকাগুলো অনেক সময় কারচুপি হয়েছে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এবং আই থিঙ্ক গভর্নমেন্ট শুড ডু ইট। কারণ এই একটা প্রজেক্টের এই নমুনা ঠিক নাই, হমুক নাই, টমুক নাই, এই করে ডিলে করে, আর ডিলে পরে আরো অধিকতর বরাদ্দ দিতে হয়, আর ওই বরাদ্দগুলো তারা সামহাও ম্যানেজ করে ফেলে। হ্যাঁ, তা আমি এই কথাই বলেছি, ইটস নট, দ্যাটস হোয়াট আই ফিল পার্সোনালি, দ্যাটস হোয়াট আই ফিল। এইটা আসলে খুব দুঃখজনক। আমার সিলেট এলাকায় আমাদের এইখানে নতুন একটা হলো, ব্রিগেড হলো, সেইটা আমার একটা বিরাট জলাশয়ের ওখানে হলো। আমি ওই এলাকায় যখন ক্যাম্পেইন করতে গেলাম নির্বাচনের, লোকগুলো আমার গাড়ি আটকায় দেয়, বলে স্যার আমাদের জমি তো সরকার নিল, কিন্তু আমাদের কোনো কম্পেনসেশন দেয় নাই। আমি এটা নিয়ে ডিসি সাহেব বললাম ব্যাপার কি, ডিসি সাহেব বললেন যে হ্যাঁ, ওদের কম্পেনসেশন ওরা পায় নাই। আর প্রথম আমি ব্রিগেড কমান্ডার যিনি, তাকে জিজ্ঞেস করলাম, ও আমার সাথে কাজ করতে এক সময়, সো আই ওয়াজ ভেরি ক্লোজ টু হিম, আমার মিলিটারি অ্যাডভাইজার ছিল। আমি ওরে বললাম যে মিয়া, তোমার এখানের লোকরা আমাকে বলে স্যার এইটা তো আমরা জমি অধিগ্রহণী, এটা তো আপনার ডিসি সাহেবের জমি অধিগ্রহণ, আমরা শুধু আমাদের বিল্ডিং টেলিং, হুইচ ইজ ট্রু। আমি তখন ডিসি সাহেবকে বললাম, ডিসি সাহেব বললেন যে হ্যাঁ, এদের কম্পেনসেশন আসলে একটু ঝামেলা হয়ে গেছে। আগে আমার আগে যিনি ডিসি ছিলেন, উনি যাওয়ার আগে 2টা চেক ইস্যু করেছেন, আপনার বড় বড় অঙ্কের 32 কোটি আর 90 কোটি না কত এরকম। আর এই টাকাগুলো উনি ওদের এই যারা জমির মালিক তাদের দেন নাই, এই জন্যই এটা। তাই বলে এখন এটার ফয়সালা কি, তারা তো জমি দিয়েছে, জমিতে আপনার বিল্ডিং বানিয়েছেন। আচ্ছা, দ্বিতীয়ত যেটা, ওখানে এখন ওই এলাকায় বন্যা বেশি হয়, ওই জলাশয়গুলোতে ছিল আপনার পানি আসলে পরে, ঢল যে আসে আমাদের এলাকায়, ঢলের পানি ওখানে থাকতো। এখন ঘর বাড়ি হয়ে গেছে, এখন তার ফলে সেই জল যাবে কোথায়, পানি যাবে কোথায়? সেই জন্য মানুষের বাড়ি ঘরে তো চলে আসে। আগে যারা কোনোদিন বন্যায় ক্ষতিগ্রস্ত হতেন না, এখন তাদের বাড়িতে আপনার এই টেবিল পর্যন্ত পানি, কারণ আপনি তো এই জলাশয়ের জায়গা দখল করে ফেলেছেন। তো এই সবের বিভিন্ন রকম পরিকল্পনা আমরা নিয়েছি, ইঞ্জিনিয়ার সাহেবরা নিয়েছেন, আমার সরকারের সময়গুলো হয়েছে। কিংবা আপনার এই যে পদ্মা সেতু আমরা করলাম, হ্যাঁ,
পদ্মা সেতুর দুই পারে আমরা 2টা ব্রিগেড তৈরি করেছি। আচ্ছা, আমি জানি না একটা সেতুর জন্য 2টা ব্রিগেড দুই পারে 2টা করার প্রয়োজন আছে কিনা। আমার আই এম নট অ্যান এক্সপার্ট, সো আই ডোন্ট নো। কিন্তু এগুলোতে খরচ অনেক বেড়েছে। হ্যাঁ, তো আমরা এই যে খরচের ক্ষেত্রে অনেক এখন এই দোষ তো আওয়ামী লীগ সরকারের কাঁধেই নিতে হচ্ছে। অবশ্যই কবে, কিন্তু যেগুলোতে ফায়দা উঠেছে তারা ধোয়াছোঁয়ার বাইরে। আমি এই জন্য এই প্রস্তাব যেটা করলাম, যতগুলো প্রজেক্ট ডাইরেক্টর তার প্রত্যেকের ওয়েলথ কি হয়েছে না হয়েছে তার উপরে একটা হোয়াইট পেপার পাবলিশ হোক, এবং তার পরিবার ছেলে মেয়ের নামেও কি কি স্থাপনা তারা সংগ্রহ করে, তাহলে আমরা বুঝতে পারবো ওর বেতন এত, কিন্তু তার সেই আপনার সোনা সোহাগা আপনার পেয়ে বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে, যারা আসল এই দুর্নীতি করেছে। আমি এই জন্যে প্রস্তাবও দিয়েছি, আমি পার্লামেন্টে এটা প্রস্তাবও দিয়েছি। আমি যখন পরে আমাকে আমার সিনিয়র কিছু আওয়ামী লীগের নেতারা বলে মোমেন সাহেব, আপনি একটা সিনিয়র এমপি, আপনি চুপ করে থাকা উচিত, এইগুলো বলেন কেন, এই চাঁদাবাদি তুলেন কেন, এগুলো বলা ঠিক না। আমি বললাম কেন এগুলো হচ্ছে? উনি বললেন শুনেন, আমরা সিনিয়র যারা এমপি আমরা মুখও বধির, আমরা খালি শুনি, আমাদের কথা বলা ঠিক হবে না। যাই হোক, বাট আমার বদভ্যাস। আর আপনারা ইদানিং প্রশ্ন করলে বলে ফেলি, কেউ আমাকে বলছেন যে আপনি চুপ করে থাকেন না কেন, বলেন কেন। কিন্তু এগুলো তো হয়েছে, যার ফলে এত সাজানো গুজানো বাংলাদেশ, শেখ হাসিনার মতো এইরকম দেশপ্রেমিক, যে বাংলাদেশে একটা দরিদ্র কৃষ্ট দেশ থেকে একটা উন্নতশীল সমৃদ্ধশালী স্থিতিশীল কান্ট্রির স্বপ্ন দেখিয়েছিল, এবং সেই পথেই ছিলাম। এই 2030 সালে বাংলাদেশ শুড বি খিদামুক্ত বাংলাদেশ, দায়িত্বমুক্ত বাংলাদেশ, সেই স্বপ্ন আমরা দেখেছি। কিন্তু এখন তো ভয় লাগে যে কি হলো, দেশের লোক এখন না খেয়ে মরবে, হতাশায় ভুগতেছে। হ্যাঁ, শেখ হাসিনা তারা ওই যে ভালো কিসে ভালো থাকলে ভূতে খিলায়, কি জানি আমাদের একটা আছে না, বাঙালিদের তাই হয়েছে, সুখে ছিল ভূতে খিলায় খুলে আমাদের দেশের থেকে আপনারা জোর করে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে। ইনশাল্লাহ উনি ফিরে আসবেন। আমি আপনার এই রাজনীতিটা খুব কঠিন জিনিস, আর শাসন করা আরো কঠিন। মাই হ্যাটস অফ টু শেখ হাসিনা। এইভাবে হ্যাঁ, উনি ভালো লোকও নখ দিয়েছেন, খারাপ লোকও কিছু নখ দিয়েছে। হ্যাঁ, তো সেইটা তো বোঝা অত সহজ না, ভালো মন্দ মিলে আমাদের সমাজ। তবে আমার দুঃখ হয় যে একটা সাজানো গুজানো অর্থনীতি এই ইউনূস সরকার এসে এই 20 মাসে ধ্বংস করে দিল। আর ভবিষ্যৎটা খুব, আমি একটা কি লিখতেছি দেখি, এটা যে ফিউচার অফ বাংলাদেশ কি আমার দৃষ্টিতে কি মনে হয় কি হবে। আর এর কারণটা হচ্ছে এই 20 মাসের, আর তারিখ যে সমস্যায় পড়বে। আমি নিশ্চিত যে ইউনূস যা অপকর্ম করে গেছে, অপশাসন করে গেছে, বিচারের নামে যে প্রহসন করেছে, তার খেসারত এই তারিখ আমার সরকারকেও দিতে হবে। আপনি 3টা ঘটনা চিন্তা করেন। একটি লোক সে চাঁদা দিতে কি করে আপত্তি করে, আওয়ামী লীগের ঘরানার ছেলে, তাকে তখন আপনার পাথর দিয়ে রাস্তার মধ্যে পাবলিকলি পাথর দিয়ে পিটিয়ে মেরে, প্রাগৈতিহাসিক যুগের মতো মেরে ফেলেছে। ওই যে মেরে তার যারা মারছে তাদের টিভিতে আমরা দেখলাম, ওই যে সোশ্যাল মিডিয়াতে, তাদের কারো নাকি শাস্তি হয়নি। আরেকটি হিন্দু ছেলে, সেই ছেলে তার প্রমোশন হয়েছে বলে কিছু মুসলমান ছেলেরা তাকে জীবিত পুড়ায় মেরে ফেলে। হ্যাঁ, মিডিয়েবল এইজের মতো, চিন্তা করেন। আর সম্প্রতি একটি ছেলে, ছাত্রলীগের ছেলে, তাকে এই সন্ত্রাসীরা ধরে তাকে আপনার বিসমিল্লাহ বলে জীবন্ত কবর দিয়ে দেয়। এবং এইরকম পৈশাচিক, সেইখানকার পুলিশ এটা রিপোর্ট করে না, কারণ যারা করেছে তারা সরকার দলীয় লোক, সেই জন্য তারা পুলিশ এটা নিয়ে এই যে প্রাগৈতিহাসিক যুগের মতো অত্যাচার, আল্লাহ কি এটা সহ্য করবেন? এইটা দেখলে আপনার লজ্জা লাগে না যে আমি বাঙালি হিসাবে এইরকম অপকর্ম হচ্ছে আমাদের চোখে, আর এরা যারা করতে তারা পার পেয়ে যাচ্ছে। আর আপনি যেটা বললে আমি জানি না, বাট দিস ইজ সো স্যাড। এই ধরনের দুর্ঘটনা হচ্ছে, সরকার নির্বিকার। সরকারের তো একটা বড় দায়িত্ব মানুষের নিরাপত্তা বিধান, আইনের শাসন প্রতিষ্ঠা, ওই ধারে কাছেই তো নাই। গোলামি না আজাদি, এই স্লোগানে যারা উত্তাল পরিবেশ সৃষ্টি করত, তারা কেন আজ নীরব?
ডক্টর ইউনূস যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বড় একটি রাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়ে গেলেন নির্বাচনের মাত্র কয়েকদিন পূর্বে, সেই চুক্তি কেন জাতীয় সংসদে উপস্থাপন করা হচ্ছে না? সে প্রশ্ন কি কেউ করেছেন? বুদ্ধিজীবী নামের যে সকল জ্ঞান পাপীরা প্রতিনিয়ত আওয়ামী লীগ সরকার আমলে স্লোগান দিয়ে বলতেন গোলামি নয় আজাদি, যে তরুণরা বিভ্রান্ত হয়ে স্লোগান দিয়ে বলতেন গোলামি না আজাদি, যে জামাত ইসলামী এবং তার জোট এবং বিএনপি তার জোট স্লোগান দিয়ে বলতেন গোলামি না আজাদি, তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের দ্বারা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার পরে গোটা দেশটাকেই যে গোলামির অধীনে দিয়ে যাওয়া হলো, তা নিয়ে কেন তারা নীরব? জামাত ইসলাম, এনসিপি এবং অন্যান্য যারা সেই সময় শেখ হাসিনা বিরোধী সহিংস আন্দোলনে ছিল, তারা কেন নীরব? পার্লামেন্টে কেউ কথা বলছে না। আমার দেশের টাকায় আমি আমার প্রয়োজনীয় সামগ্রী কিনব, তা কিন্তু অনুমতি নিতে হবে আমেরিকার। অর্থাৎ আমার স্বকীয়তা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে গোলামির চুক্তি করে গেল ইউনূস। সেই চুক্তিকে কেন পুনর্বিবেচনা করছে না বর্তমান সরকার? কেন সেই চুক্তি পার্লামেন্টের কাছে তুলে ধরা হচ্ছে না? কেন জামাত, এনসিপি এই প্রসঙ্গে পার্লামেন্টেও কোনো কথা বলছে না? তাহলে কি এই সকল গোলামি চুক্তির ধারাবাহিকতায় ক্ষমতায় আসা, ধারাবাহিকতায় বিরোধী দলে থাকা, এমপি মন্ত্রী হওয়া, এই প্রশ্ন তো আজ স্পষ্ট হয়ে উঠেছে। মনে আছে ডক্টর ইউনূস লন্ডনে এসে চাথাম হাউসে বিবিসি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন কি? বিবিসি সাংবাদিক বলেছিল, আপনি তড়িঘড়ি করে কেন চুক্তি করতে চাচ্ছেন? নির্বাচিত সরকার এসে চুক্তি করবে। তিনি বলেছিলেন, ভোটাররা এসব বোঝে না, ওরা টাকা পেলেই ভোট দিয়ে দেয়। তিনি ভোটারদের সার্বভৌমত্ব, তার অধিকারকে বিদ্রূপ করে বলেছিলেন, ভোটের মাধ্যমে যারা আসবে তাদের জন্য তিনি কিছু অবশিষ্ট রাখতে চান না। তিনি বিনা ভোটে অবৈধ উপায়ে ক্ষমতা দখলকারী তিনিই সব শেষ করে যাবেন। এনসিপি তখন বলেছিল, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সরকার বিক্রি করে দিয়ে এসেছেন, তারেক জিয়ার কাছে সেজদা করেছেন। এ নিয়ে কত আলোচনা হলো। তারপরে একটা সাজানো নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে এক পক্ষ ট্রেজারি বেঞ্চে, এক পক্ষ অপোজিট বেঞ্চে বসছেন। এমপি মন্ত্রীর সুযোগ সুবিধা সবই ভোগ করছেন, কিন্তু গোলামি চুক্তির বিষয়ে একটি শব্দ কেউ উল্লেখ করছেন না। বিশ্লেষকদের বিশ্বাস এবং ধারণা, এই গোলামি চুক্তি যার মধ্যস্থতায় হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, বিএনপি নেতাদের ভাষায় যিনি বিদেশি নাগরিক, তাকেই ধারাবাহিকভাবে তারেক জিয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রী করে ইউনূসের সরকারের ধারাবাহিকতা তৈরি করে দিয়েছে একটি প্রভাবশালী রাষ্ট্র। সেই রাষ্ট্রের ক্রীড়নক হয়ে, সেই রাষ্ট্রের প্রতিনিধি হয়ে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে ইউনূস এবং তারপরে ধারাবাহিকভাবে বিএনপি। আমার প্রশ্ন, বিএনপি কেন ইউনূসের রাষ্ট্রদ্রোহিতা, গোলামির চুক্তি, দেশ বিরোধী চুক্তি, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তিকে মেনে নিচ্ছে, অনুমোদন করছে? ইউনূস যে রাষ্ট্রদ্রোহিতার কাজ করছে, তার ধারাবাহিকতার দায় বিএনপি কি নিবে? আজ হোক কাল হোক একদিন কিন্তু এই প্রশ্ন আসবে। এটা রাষ্ট্রদ্রোহিতার ফৌজদারি অপরাধ, একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধক রাখার অপরাধ, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে গোলামির অধীনে নিয়ে যাওয়ার জঘন্যতম অপরাধ। উল্টো রথে চলছে দেশ। রথ শব্দটি আমাদের দেশে একটি প্রাচীন প্রমিত শব্দ। রাজারা যে ঘোড়ার গাড়িতে চলতেন,
সেটিকে সাধারণত রথ বলা হতো। আমাদের সাধারণ মানুষের যে ঘোড়ার গাড়ি আর রাজাদের যে ঘোড়ার গাড়ি, এর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তো রাজাদের রথ কেমন হয় বা ঘোড়ার গাড়ি কেমন হয়, এটা যদি দেখতে চান তাহলে ইংল্যান্ডে এখনো এই রথ প্রথা চালু রয়েছে। ইংল্যান্ডের রাজা বা রানী তাদের যে বার্ষিক রাষ্ট্রীয় অভিষেক হয় বা তাদের যে রয়্যাল গার্ড রেজিমেন্ট রয়েছে, সেই গার্ড রেজিমেন্টের যে বার্ষিক কুচকাওয়াজ হয়, সেখানে 8 ঘোড়া বা 10 ঘোড়া চালিত যে রথ বা ঘোড়ার গাড়ি, এটি প্রদর্শিত হয়। তো সেটা আমরা দেখি। যারা এই ঘোড়ার রথী হন, মানে ঘোড়া যারা চালান, তারা অত্যন্ত যাকে বলা হয় উচ্চ পদস্থ কর্মকর্তা। তারা আমাদের দেশের সাধারণ ঘোড়সওয়ারের মতো নন। এই যে রাজা বা রানীর যে রথ যিনি পরিচালনা করেন, ঘোড়ার সওয়ার, তিনি অত্যন্ত সম্মানিত, মর্যাদাবান এবং যাকে বলা হয় উচ্চপদস্থ রাষ্ট্রীয় কর্তা। এটা হাজার বছর ধরে চলে আসছে। মহাভারতের যুগে এটা কেমন ছিল? হিন্দুদের অন্যতম দেবতা কৃষ্ণ। মূলত যখন মহাভারতের যুদ্ধটা হলো, তখন দুটো পক্ষ। একটি পক্ষ হলো পাণ্ডব আর একটি পক্ষ হলো কৌরব। তো পাণ্ডবদের যিনি সেনাপতি অর্জুন, সেই অর্জুন যে রথে চড়তেন বা যে রথে চড়ে তিনি যুদ্ধ পরিচালনা করতেন, সেই রথের যিনি রথী, মানে রথ যিনি চালক, তিনি ছিলেন কৃষ্ণ। তিনি রথ চালাতেন এবং তার উপরেই কিন্তু আসলে অর্জুনের বীরত্ব এবং সফলতা লাভ মানে নির্ভর করে। তো সেই থেকে আমাদের যে বাংলা ভাষা এবং সাহিত্যে রথ এবং রথী খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে আমরা যে বলি রথী, মহারথী, ওই যে ঘোড়ার যে চালক, রাজার ঘোড়ার যে চালক, তিনি আসলে রথী। আর এই রথী যখন অবসর গ্রহণ করেন, বয়স হয়ে যায়, তখন তিনি হয়ে যান মহারথী। এখন আপনি গুলিস্তানে যারা ঘোড়া চালায়, তাদের সঙ্গে যদি রথীর তুলনা করেন বা বুড়া কোনো ঘোড়া চালককে যদি মহারথী বলেন, তাহলে হবে না। এখানে রথী এবং মহারথী এই শব্দটির সঙ্গে রাজনীতি জড়িত, রাজ সিংহাসন জড়িত, রাজার কর্ম জড়িত। একটা সময় ঘোড়া কেন্দ্রিক ইকোনমি ছিল, ঘোড়া কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। ক্যাভারি, যেটিকে আমরা বলি ঘোড়সওয়ার, একটি দেশের রাজনীতিতে সেই দেশটি তত বেশি শক্তিশালী অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর কাছে, যার সেনাবাহিনীতে অশ্বারোহীর সংখ্যা বেশি ছিল। আচ্ছা, ঘোড়ায় চড়ে চড়ে যারা যুদ্ধ করতেন, একইভাবে ভারতবর্ষে 10 লাখ অশ্বারোহী ছিল সম্রাট আওরঙ্গজেবের জামানাতে। তাহলে এই 10 লাখ অশ্বারোহী যার আন্ডারে ছিল, তিনি ছিলেন ঘোড়া মন্ত্রী, মানে হর্স মিনিস্টার। হর্স মিনিস্টারের পরে যিনি মানে প্রধান ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন যাকে বলা হয় অশ্বরক্ষক, ঘোড়া রক্ষক, আস্তাবল প্রধান। এই ঘোড়ার চিকিৎসা, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, মানে আমাদের এখন সেন্ট্রাল ব্যাংকের প্রধান কিংবা আমাদের সেনাবাহিনীর যে ইউনিটগুলো, সেই ইউনিটের মধ্যে আপনারা ভালো বলতে পারবেন যারা সেনাবাহিনীতে আছেন, যিনি কামানগুলোর রক্ষণাবেক্ষণ করেন বা যিনি কোদ বা অস্ত্র রক্ষণাবেক্ষণ করেন, তার কেমন মর্যাদা। তো ওই সময়টাতে এমনকি অর্থমন্ত্রীর চাইতেও আস্তাবল মন্ত্রী বা ঘোড়া মন্ত্রীর গুরুত্ব অনেক বেশি ছিল। আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি ছিলেন রাজার কবুতর রক্ষক। তখন যে ডাক বিভাগ, মানে রাজার যে ডাক বিভাগ, সেই ডাক বিভাগের মানে রাজকীয় যে আদেশগুলো, এই আদেশগুলো সারা সাম্রাজ্যে পাঠানোর জন্য তারা কি করত,
এই রাজকীয় কতগুলো ডাকঘর ছিল। এই ডাকঘরগুলো পরিচালিত হতো কবুতর দ্বারা। ইটস ভেরি সিক্রেট, একেবারে মানে গোপনীয় ফাইল, রেড ফাইল। এই কবুতরগুলো প্রশিক্ষণ দিয়ে, যেমন দেখা গেল যে ঢাকা থেকে একটা কবুতর নারায়ণগঞ্জ গেল, নারায়ণগঞ্জ গিয়ে সে চিঠি ওখানকার যিনি কবুতর রক্ষক তার কাছে দিলেন, সেই কবুতর রক্ষক আবার আরেকটি চিঠি দিয়ে সে নারায়ণগঞ্জ থেকে পাঠিয়ে দিল মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে চলে গেল ভাঙ্গা ফরিদপুর, ফরিদপুর থেকে চলে গেল গোপালগঞ্জ। এইভাবে আপনি চিন্তা করেন যে যখন এই কবুতরের মাধ্যমে রাজকীয় বার্তা আদান প্রদান হতো, ঘোড়া দিয়ে, কিন্তু এটা ঘোড়া দিয়ে জেনারেল ডাক হতো, কিন্তু আরও দ্রুতগামী এই ডাক ব্যবস্থা, সরকারি যে ফরমান মুহূর্তের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা, ডাক ব্যবস্থা, এটা কবুতরের মাধ্যমে করা হতো। এবং যিনি সেই কবুতর বাহিনীর প্রধান ছিলেন, তিনি আজকের যে ডিজিএফআই বা ডিজিএফআই যে ডিজি, ওনার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। এখন সময়ের বিবর্তনে অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু নিয়মকানুন পাল্টায়নি। ওই আগের মতোই সব কিছু আছে, আগের মতো গোয়েন্দা, আগের মতো এরকম, শুধুমাত্র ঘোড়ার জায়গায় হয়তো কামান আসছে, ঘোড়ার জায়গায় হয়তো এখন গাড়ি আসছে, লজিস্টিক ডিপার্টমেন্ট আছে, তারপরে এখন ইনফ্যান্ট্রি আসছে, পদাতিক সৈন্যদের সংখ্যা বেশি আসছে ঘোড়সওয়ারের পরিবর্তে, এরকম নানা রকম পরিবর্তন আসছে। তো যেটা বলছিলাম যে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থারও নানা রকম যাকে বলা হয় স্তর আছে। যে স্তর সুলতান সুলেমানের জমানাতে ছিল, আকবরের জমানাতে ছিল, আলেকজান্ডারের জমানাতে ছিল, দারায়ুস, সারগন, সবার জমানাতে ছিল, ঠিক এই জমানাতেও সেই জিনিসটা আছে। এবং এখানে যখন ফেল করে, কোনো কবুতর বাহিনী ফেল করে, কোনো আস্তাবল বাহিনী ফেল করে, আস্তাবল মন্ত্রী ফেল করে, এমনকি চন্দ্রগুপ্ত মৌর্যের, আমি আর একটা ভিডিও করব, তার যে একটা মন্ত্রী ছিল গণিকা মন্ত্রী, বেশ্যাদের মন্ত্রী, এই বেশ্যাদের মন্ত্রী যখন ফেল করে তখন সেই রাষ্ট্রের পতন ঘটে, সবসময় পতন ঘটে। এই জন্য প্রত্যেকটা রাষ্ট্রেই তার যে গোয়েন্দা বাহিনীগুলো রয়েছে, সেন্সিটিভ যে স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে, সেখানে রাজা সবচেয়ে বিশ্বস্ত লোক নিয়োগ করে এবং রাজাকে ওই গোয়েন্দা কর্মকাণ্ডের ব্যাপারে ওয়াকিফাল হতে হয়, এবং কাকে নিয়োগ দিবেন সেই ব্যাপারে রাজাকে সিদ্ধান্ত নিতে হয়। এবং রাজা যদি সেই সিদ্ধান্ত নিতে ভুল করেন, তার সর্বনাশ কেউ রুখতে পারবে না। তার এই ধারাবাহিকতায় বর্তমান সরকার, এই যে এখন ডিজেলের দাম নিয়ে সমস্যা হচ্ছে, এখন হঠাৎ করে তারেক রহমান সাহেবকে সবাই গালাগাল করছে। এটা তো হওয়ার কথা না, ডিজেল সমস্যা হওয়ারই কথা না, তারেক রহমান সাহেবকে গালাগাল করারই কথা না। এরপর ইসলামী ব্যাংক নিয়ে যে সমস্যা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নিয়ে যে সমস্যা হচ্ছে, ভারতের সাথে যে সমস্যা হচ্ছে, পাকিস্তানের সাথে যে সমস্যা হচ্ছে, চীনের সাথে সমস্যা হচ্ছে, এইগুলোর প্রত্যেকটার পেছনে দেশি এবং বিদেশি চক্রান্ত রয়েছে। এবং এই চক্রান্তগুলো মোকাবেলা করার জন্য ওই আগের জমানার মতো এখনও গোয়েন্দাগিরি করবে বা গোয়েন্দাগিরি চলে এরকম অফিস রয়েছে। যেমন ধরুন আমাদের বিদেশি দূতাবাসগুলো, প্রায় সব দূতাবাসে একজন করে মিলিটারি অ্যাটাচে থাকে, যিনি সামরিক বাহিনীর একজন প্রতিনিধি থাকেন বড় বড় রাষ্ট্রগুলোতে। এর বাইরে ডিজে, ডিএফআই, এনএসআই, এমনকি পুলিশের যে গোয়েন্দা বিভাগ, তাদেরও যে বিভাগের বিভিন্ন লোক পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাটাচ থাকে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দূতাবাসে তারা কখনো কখনো রাষ্ট্রদূতের মানে ভূমিকায় পালন করে। অর্থাৎ দেখা গেল যে রাষ্ট্রদূত বা ডেপুটি অ্যাম্বাসেডার হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু মূলত ডিজিএফআইয়ের লোক। তো তারা প্রফেশনালি যে দায়িত্বগুলো পালন করেন, তারপর যে তথ্য এবং উপাত্তগুলো রাজাকে দেন, সরকার প্রধানকে দেন, প্রধানমন্ত্রীকে দেন, রাষ্ট্রপ্রধানকে দেন, ওটার উপরে কিন্তু সেই রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি, সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি সেগুলো নির্ভর করে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন যে আমাদের দেশে তো এইরকম অসংখ্য গোয়েন্দা সংস্থাগুলো আছে,
পুলিশে অন্তত পক্ষে 10-12টা গোয়েন্দা সংস্থা আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে। এরপরে অন্যান্য যে সকল বাহিনীগুলো রয়েছে, যেমন আনসার আছে, বিজিবি আছে, তাদের কিন্তু নিজস্ব একটা গোয়েন্দা ইউনিট আছে। তো এরপরে বাংলাদেশ ব্যাংকের একটা গোয়েন্দা ইউনিট আছে, জাতীয় রাজস্ব বোর্ডের একটা গোয়েন্দা ইউনিট আছে, দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা ইউনিট আছে। এরকম অসংখ্য, মানে এই রাষ্ট্রের অন্তত 100টি গোয়েন্দা ইউনিট আছে। এখন জনাব তারেক রহমান সাহেব, যিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন, তিনি তাদের সবার নাম জানেন? তাদের সঙ্গে কি তার এ যাবৎকালে বৈঠক হয়েছে যে কেন ব্যাংকিং সেক্টরে এখনো সমস্যা চলছে? কেন জাতীয় রাজস্ব বোর্ডে অস্থিরতা যাচ্ছে? কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে এবং এখন পর্যন্ত মানে লক্ষ্যমাত্রা অর্জন করা তো দূরের কথা, লক্ষ্যমাত্রার ধারের কাছে যাওয়া যাচ্ছে না। এবং এই যে রাজস্ব আদায়ে যে ঘাটতি, সেই ঘাটতির ফলে কি কি আর্থিক ক্ষতি হতে পারে, কি কি ঝুঁকি তৈরি হতে পারে, এই বিষয়গুলো কি তার গোয়েন্দাদের কাছ থেকে তিনি জেনেছেন? এই বিষয়গুলো গোয়েন্দারা একভাবে বলবেন, আর বিশেষজ্ঞ যারা আছেন, অর্থনীতিবিদরা আছেন, তারা বলবেন বিপরীতটি। অর্থাৎ অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা যে সকল কথা বলবেন, তার সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের যে গোয়েন্দা ইউনিট কিংবা দুর্নীতি দমন কমিশনের যে গোয়েন্দা ইউনিট, বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট, তাদের বক্তব্য এক হবেন। এগুলোকে কম্পাইল করার দায়িত্ব প্রধানমন্ত্রীর। এবং সেই প্রধানমন্ত্রী যদি এই কাজগুলো সুন্দরভাবে করেন, তাহলে একটা দেশ সুন্দরভাবে চলে। আর যদি সেটাই তিনি না করেন, আর্থিক বিপর্যস্ত হবে, দেশ থেকে টাকা পাচার হবে, দুর্নীতি বাড়বে, মানুষ ধরাকে সরাক জ্ঞান করবে, যে যার মতো চলবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে না। এরপর মানুষজন প্রধানমন্ত্রীকে গালাগালি করবে, রাজপথ উত্তপ্ত হবে, মারামারি, হানাহানি, কাটাকাটি হবে, মামলা মোকদ্দমা বাড়বে এবং সরকার পতন হবে। কাজেই এই যে গোয়েন্দা রিপোর্ট এটা কতটা গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা যারা দেখছেন তারা বুঝতে পারবেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ সরকার বাহাদুর যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক থাকে, তারা যদি বোঝেন, দেখেন, তাহলে হয়তো আমার যে শ্রম, এই যে আমি কথাগুলো বলছি, এটা কিছুটা হলেও সফল হবে। রেজিম চেঞ্জেরই মানে স্টোরি, আর সেটা আমরা নানান ভাবে অনেক ধরনের ভেরি ব্রড ইন্ডিকেশনস পেয়েছিলাম, যেভাবে মার্কিনী দুটো সংস্থা যারা ওই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি নিয়ে আন্ডারে কাজ করে, তারা আইআরআই আর এনডিআই যেভাবে এই ব্যাপারটাকে অ্যাপ্রোচ করেছিল বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সটাকে। আর এটা নিয়ে ইট হ্যাজ বিন রিটেন acres of newsprint have gone into on the story. তো ওই মানে তো এটা ক্রমশ মানে ইট বিকেম অলমোস্ট a truth almost যে এটা হয়েছে, বাট উই নিডেড টু নো যে হাউ ওয়াজ ইট অপারেশনালাইজড। একটা কজাল মেকানিজম থাকে তো বিটুইন এ অ্যান্ড বি, এ কজেস বি, কিন্তু হাউ ডাজ এ কজ বি? তো এই জিনিসটাকে জানার জন্য আমরা সেটারও টের পাচ্ছিলাম, বাট উই ওয়ার অনেকগুলো মিসিং লিঙ্কস ছিল। আর বিকজ আমি দিল্লিতে, অনেক সময় সোর্সেসরা ফোনে এইসব জিনিস বলতে চায় না, বা সোর্সেসদের অব্দি পৌঁছানোটা ডিফিকাল্ট হয়ে যায়, কাগজপত্র পেতে ডিফিকাল্ট হয়ে যায়, এভিডেন্স পেতে ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য যখন জার্নালিস্ট এনায়েত কবির, সিনিয়র জার্নালিস্ট, উনি যখন ওনার সঙ্গে যখন এই ম্যাটারটা ডিসকাস করা হলো, হি অলসো গট ইন্টারেস্টেড বিকজ হি অলসো ওয়ান্টেড আনসার্স টু কোয়েশ্চেনস। উনিও কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলেন। তো তারপরে যখন আমরা এটাকে নিয়ে বেশ ব্রেন স্টর্ম করলাম, অলমোস্ট 2.5 মাস ধরে শুধু ব্রেন স্টর্মই করেছি আর কি। তারপরে উই ডিসাইডেড যে যখন এই কয়েকটা নোডাল পয়েন্টস গুলো আমরা ফোকাস করতে শুরু করলাম, তখন ইট বিকেম ক্লিয়ার যে হাউ দিস মাইট হ্যাভ হ্যাপেন্ড। তো কজাল মেকানিজমটা হচ্ছে মানে যেভাবে আমরা পেয়েছি, তার মধ্যে এখনো অনেক কাজ বাকি আছে আমার মনে হয়। আর সেই কজাল মেকানিজমটা হচ্ছে ক্লিয়ারলি একটা প্রক্রিয়া শুরু হয়েছিল লং বিফোর 2024। মানে আমি প্লেস করি 2021 এর এন্ডের দিকে, সেখান থেকে প্রক্রিয়াটা শুরু হয়। আর কজাল মেকানিজমটা আমরা যদি অ্যারো দিয়ে বোঝাই, তাহলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত অ্যান্ড বাংলাদেশ আর্মি।
তো দিস নিডস টু বি কেপ্ট ইন মাইন্ড ভেরি ভেরি ক্লিয়ারলি, যে এই জিনিসটা ঘটে কিভাবে, আর হু আর দ্য পিপল যারা ফর ডিফারেন্ট রিজনস এই জিনিসটাকে হতে দিয়েছে। এটাতে বোঝালাম যে এই তিনজনের এই দুটো স্টেট অ্যাক্টর্স এর মাধ্যমে, দুটো স্টেটের মাধ্যমে এই পট পরিবর্তন বলেন বা রেজিম চেঞ্জ বলেন, সেটা ঘটিয়েছে হচ্ছে আর্মি। স্টুডেন্টসরা ছিল একটা ভেরি ভেরি স্মল পার্ট। তাদের শুধু ওই ইনিশিয়াল ডেজ গুলো আর কি, যে ডেজ লিডিং আপ টু দি রেজিম চেঞ্জ অফ 5th August 2024, সেই জায়গাটার ইমিডিয়েট কজ হিসেবে দেখানো। বাট এটার প্রক্রিয়া আমি বললাম বেশ অনেক দিন ধরে হচ্ছে। আমি পার্সোনালি আই ফার্স্ট গট দি ইন্ডিকেশন যখন আমি এটা নিয়ে লিখেছিলাম 2024-এ, যখন আমি একটা ডকুমেন্ট হাতে পেয়েছিলাম, সেটাতে দেখানো যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে যে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যানশিপ থেকে মোহাম্মদ ইউনুস কবে পদত্যাগ করলেন, সেই ডেটটা হচ্ছে 7th of March 2023। এই অর্ডারটা ওদের অফিস থেকেই বার করা হয়েছিল, আর ওনার জায়গায় উনি স্টেপ ডাউন করার পরে 3জন কো চেয়ারপারসনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো আর ওই কো চেয়ারপারসনের মধ্যে একজন ছিলেন যে ভদ্রমহিলা, যিনি হেলথ অ্যাডভাইজার হয়েছিলেন পরে, নূরজাহান বেগম। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন, ফার্স্ট ডকুমেন্ট। আর আমি যদি বলতে পারি যে আমার হাতে ফার্স্ট ইনিশিয়াল ডকুমেন্ট অফ দিস চেঞ্জ, ওয়াই ওয়াজ দিস হ্যাপেনিং, সেটা আমরা প্রসপেক্টিভলি জেনেছি। রেট্রোস্পেক্টিভলি জানলে তো ভালোই হতো, প্রসপেক্টিভলি জেনেছি, আগে গিয়ে পেছনের দিকে দেখেছি। তো এই জিনিসটা তখন জানা হয়েছিল 2024-এ, আর আমি তখন স্টোরিও করেছিলাম এটা নিয়ে। হাউএভার অনেকগুলো মিসিং এলিমেন্টস ছিল, যে এত বড় ঘটনা ঘটে গেল। ইন্ডিয়া হচ্ছে এই জিওপলিটিক্যাল এরিয়াতে একটি বড় স্টেক হোল্ডার, সেখানে ইন্ডিয়ার লোকজনের নাকের তলায় এই ঘটনাটা ঘটছে আর তারা টের পাচ্ছে না, দ্যাট ওয়াজ বিয়ন্ড ক্রেডিবিলিটি আর কি। তো সেই জন্য আমরা সেটাকে চেষ্টা করলাম যে এই জায়গাটার উপর ফোকাসটা কিভাবে করা যেতে পারে, যেটা আমরা বুঝলাম আর কি। আমি এখনো বলছি কিন্তু স্টোরির মধ্যে মানে অনেকগুলো নাটস এন্ড বোল্টস আছে যেগুলো আরো ভালোভাবে আমাদের জানতে হবে। বাট ব্রডলি স্পিকিং যেটা এস্টাবলিশ করা গেছে হলো যে এই কজাল মেকানিজমটার জন্যই কিন্তু আর্মি ওয়াজ অ্যাক্টিভেটেড। আমি সবসময় একটু মানে সাংবাদিকরা অনেক সময় ব্যাকা ভাবে, আমরা ব্যাকা ভাবে ভাবি আর কি। তো সেটা আমরা দেখলাম যে ইন্ডিয়ার সাইলেন্স ওয়াজ ভেরি মিস্টিরিয়াস, স্পেশালি 2023-এ যখন শেখ হাসিনার উপরে ট্রিমেন্ডাস চাপ আসতে শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে। আমরা দেখতাম পিটার হাস, ডোনাল্ড লু, তারপরে অন্যান্য স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়ালসরা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আসা যাওয়া করা, কি ধরনের চাপ ফেস করতে হয়েছিল তখন। ফরেন সেক্রেটারি ছিলেন মিস্টার মোমেন, মাসুদ বিন মোমেন ছিলেন ফরেন সেক্রেটারি ছিলেন, ওনাকে কিভাবে চাপগুলো ফেস করতে হয়েছিল। তো আর সেটা আমরা দেখলাম 2023-এ নভেম্বর মাসে একটা মিটিং হয়েছিল দিল্লিতে কল 2+2, যেখানে অ্যান্টনি ব্লিংকেন এসেছিলেন আর মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি এসেছিলেন, আর ভারতের তরফ থেকে ছিলেন হচ্ছে মিস্টার এস জয়শঙ্কর আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। আমার মনে হয় দ্যাট ওয়াজ প্রিসাইসলি দ্য পয়েন্ট where the Indian involvement began আর কি। Although we do not have মানে যেটাকে আমরা বলি না যে ইনকন্ট্রোভার্টিবল প্রুফ অফ ইনভলভমেন্ট, সেটা খুবই চাঞ্চল্যকর তথ্য আপনি বলছেন যে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে। কারণ আমরা এতদিন থেকে শুনেছি মার্কিন ইনভলভমেন্টের কথা শুনেছি, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে পরে মানে পতনের আগে পরে বিভিন্ন সময় মার্কিন ইনভলভমেন্টের কথা বলেছেন, কিন্তু ইন্ডিয়ার ইনভলভমেন্টের কথা আমরা এখন শুনছি। কিন্তু কেন ইন্ডিয়া এরকম একটা রেজিম চেঞ্জ এর বিষয়ে গেল, যদি মানে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া দুপক্ষই থাকে? 24-এর ইলেকশনটাই তো না হতে দিতে পারতো, মানে সেখানেই তো আমরা দেখেছি ইন্ডিয়া একরকমের সমর্থন দিয়ে বরং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার যে প্রক্রিয়াটা হয়েছে সেখানে ইন্ডিয়া সমর্থন দিয়েছে। হ্যাঁ, বাট ওখানে কিন্তু সবার মানে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। আমাদের সবার দর্শকদের সবার মনে আছে, থাকা উচিত যে ওটাকেই একটা বিরাট প্রেসার পয়েন্ট হিসেবে তৈরি করা হয়েছিল। তারপরে বিএনপি সেই ইলেকশনে পার্টিসিপেট করলো না, যোগ দিল না, অ্যান্ড উই নো দি মার্কি ইলেকশন আর তার একটা কোয়েশ্চেনেবল আউটকাম। তো আর তার সঙ্গে আমার মনে হয়
ওই সময়টা না মনে হয় কেন, দ্যাট ইজ প্রিসাইসলি দ্য রিজন ওয়াই বোথ দ্য আমেরিকানস অ্যান্ড দ্য ইন্ডিয়ানস ওয়েন্ট অন টু ওয়ান সাইড। আর সেটা হলো দ্য চাইনা ফ্যাক্টর। আর ওই সময় আপনাদের মনে আছে নিশ্চয়ই শেখ হাসিনার একটা চায়না ভিজিট হয়েছিল, যে দ্যাট এন্ডেড ইন এ ফিয়াস্কো। ওনাকে একদিন আগে বেজিং থেকে ফেরত চলে আসতে হয়েছিল, বিকজ দ্য চাইনিজ যেই প্রেশারটা ওনার উপরে এসেছিল চায়নাতে, শি কুড নট উইথস্ট্যান্ড দ্যাট প্রেশার, এন্ড দ্য চাইনিজ ফাউন্ড হার টু বি আনরিলায়েবল অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। তো যেটাকে আমরা বলি না যে মানে ধবিকা কুত্তা না ঘাটকা না ঘাটকা, সেই যে অবস্থাটা হয়ে গিয়েছিল। তো শি ফাউন্ড হারসেলফ কমপ্লিটলি বক্সড ইন ওখানে। আর তারপরেই কিন্তু ভারতবর্ষে সফর হলো ওনার, আর তখনও উনি জানতেন না এটা হতে যাচ্ছে। আর দিস ওয়াজ জুন 2024। আর ঠিক তার 1 মাস পরেই কিন্তু দি এন্টায়ার প্রসেস অ্যাট দ্য ডোমেস্টিক লেভেল বিগ্যান। আর সেই ডোমেস্টিক লেভেলে আমরা দেখলাম একটা স্টুডেন্টস মুভমেন্ট হলো, বেসড অন দ্য কোটা রিজার্ভেশনের ওপরে আর কি। ওটা হলো মানে দ্যাট ওয়াজ জাস্ট এ ফাসাড আর কি। সেই ফাসাডটা না হলে আমার মনে হয় এই স্টুডেন্টস মুভমেন্টটা করানো যেত না। আর তার পেছনেই কিন্তু নানান ধরনের লেয়ার্ড লেভেল অফ কনস্পিরেসি ছিল উইদিন বাংলাদেশ। মানে সুশীল সমাজ ছিল, এনজিও ছিল, স্টুডেন্টসরা তো ছিলই, তারপরে একাডেমিক্সরা ইনভলভ ছিল। সো উই নো দ্যাট এদের যে ইনভলভমেন্টটা সেটাই আমরা কিন্তু সামনাসামনি দেখলাম, বাট তার নিচে যে ফোর্সেস গুলো প্লে করলো আর কি। আর যেভাবে এনায়েত কবির যেভাবে ব্যাপারটাকে ডিটেইলড ভাবে এক্সপোজ করেছিলেন অ্যাবাউট হাউ দি আর্মি অলসো গট ইনভলভড। মানে ওনার বক্তব্য হচ্ছে সুনির্দিষ্টভাবে আর্মির ইনভলভমেন্ট আপনার কাছে জানতে চাই, কিন্তু আমার ওই প্রশ্নটা আরেকটু আমি বুঝতে আরেকটু চাই যে মানে ভারত এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই যদি চাইতো 24-এর নির্বাচনটাকেই তো মানে তারা যদি সমর্থন না দিত, বাংলাদেশে তো নির্বাচনের যেখানে কোনো দলই মোটামুটি অংশগ্রহণ করছে না, বলা হচ্ছিল আমি দামি নির্বাচন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ আর জাতীয় পার্টির একটা দেখানো নির্বাচন হচ্ছিল, তখন তো ভারত এবং যুক্তরাষ্ট্র বিশেষত যদি ভারত সমর্থন না দিত তাহলে যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছিলই না, তাহলে তো নির্বাচনটাকে একরকমের ঠেকানো যেত বা অংশগ্রহণমূলক করবার একটা প্রক্রিয়া শুরু করা যেত। কিন্তু তখন সেটা না করে আমার মনে হয় যে মানে টু মাচ ওয়াটার হ্যাড অলরেডি ফ্লোন। হ্যাঁ, আর ওখানে বিএনপি কোনোভাবে ইলেকশনে যাচ্ছে না, এন্ড শি হ্যাড বিকাম অ্যাডামেন্ট, শেখ হাসিনা হ্যাড বিকাম অ্যাডামেন্ট, এক্সট্রিমলি অ্যাডামেন্ট যে সেটা উনি করিয়েই ছাড়বেন। আমার মনে হয় অনেক কিছু কিন্তু বিপরীতে ঘটতে শুরু করেছিল, যেটা ভারত হয়তো ভেবেছিল যে অ্যাভয়েড করা যেতে পারে। আমি কিন্তু বললাম যে নভেম্বর 2023-তে 2+2 মিটিং এর পরেই কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন করা হয়েছিল, ফরেন সেক্রেটারি তখন ছিল বিনয় কোয়াত্রা, ওনাকে বাংলাদেশের ইলেকশনের উপরে প্রশ্ন করা হয়, আর তখন উনি একটা ভেরি অড রেসপন্স দেন, যে সেটা হলো যে ইলেকশনস আর এন ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ। হ্যাঁ, আমাদের যে মানে ঠিক আছে, ডিপ্লোম্যাটিক্যালি কেউ এটা বলবে না যে উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ, বাট অফ কোর্স উই হ্যাভ এ স্টেক ইন বাংলাদেশ ফ্রম এ সিকিউরিটি পার্সপেক্টিভ, ফ্রম এ জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ। তো সেই জায়গাটা তখন যখন মানে she had crossed the Rubicon, so to say, as far as China is concerned. She had gone far too deep into that. আর আমার মনে হয় তখনই বোধহয় the urgency was there in order to accelerate the process of removing her. আর সেটাতে যে রোলটা প্লে করেছিল আর্মি, সেই এনায়েত ভাই এটা কিন্তু ওনার বক্তব্যে উনি অন্যান্য জায়গায় বলেছেন, আমার সঙ্গে ডিসকাশনের সময়ও কথা হয়েছে। আর সেটা হলো যে বাংলাদেশের মধ্যে যেই রোলটা আর্মি হিস্টোরিক্যালি প্লে করেছে, at very critical moments কিন্তু army has got deeply involved in politics, but this was something more. This was more than politics, because the army had taken part in almost a geopolitical decision. যে যেই government setup is going to prove inimical to the interests of the US and also to the Indians, সেটার কিন্তু লাইফ আর বেশি দিন প্রলং করা যাচ্ছিল না আমার মনে হয়। কেন ইউএস এবং ইন্ডিয়ার ইন্টারেস্টের বিপরীতে হয়ে যাচ্ছিল? কেন মানে কি হচ্ছিল যেটা ইউএস বিকজ শি হ্যাড মানে যেভাবে উনি টুয়ার্ডস চায়না ঘেঁষতে শুরু করেছিলেন,
right? So that was the whole idea. সেটা কিন্তু আমরা এখন অবধিও দেখে যাচ্ছি in some form or the other. In many ways, Mr. Khalilur Rahmaner acceptance as Bangladesh's foreign minister on মানে এই যে টেকনোক্র্যাট কোটাতে ওনার যে ট্রাভেল গুলো হচ্ছে, উনি যে দিল্লি এলেন, it is a continuation. It's almost an epilogue to the book, যদি আমরা সেভাবে বলতে চাই আর কি।